হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে বিভাস ওয়ান এডুকেশন ফাউন্ডেশনের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমি লাস্ট বলেছিলাম যে আমরা একটা সিরিজ শুরু করেছি। সিরিজ বলতে এটা 3টে ভিডিও আমরা তোমাদের জন্য দিতে চলেছি। ক্লার্কশিপ মেইনস এর রাইটিং, যে স্পেশালি রাইটিং পোর্শনটা নিয়ে, ডেসক্রিপটিভ ইংলিশের যে পোর্শনটা আছে সেটা নিয়ে আমরা তোমাদের সাথে কিছু আলোচনা করব। তো আমরা অলরেডি প্রেসি যে ভিডিওটা আছে ওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, পোস্ট করা হয়ে গেছে আমাদের চ্যানেলে। তোমরা ওটা প্লিজ চেক করে নেবে, একবার দেখে নেবে। ওটাতে কিন্তু আমি ডিটেইলড মোটামুটি ফরম্যাটটা যেটা প্রেসি সেটা নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। আমি ইংলিশের ব্যাপারে, ডেসক্রিপটিভ ইংলিশ তোমরা জানো যে গ্রুপ এ তে আছে। ক্লার্কশিপ মেইনস এর গ্রুপে পেপারটা আমাদের ইংলিশের, এবং সেটাতে কিন্তু 50 মার্কস থাকে। এবং তোমাদের অলরেডি আমি বলেছি যে প্রেসি থাকছে একটা, থাকে ওই পেপারে, তারপর থাকে রিপোর্ট, আর একটা থাকে হচ্ছে ট্রান্সলেশন। প্রেসি নিয়ে আলোচনা করা হয়ে গেছে, ডিসকাস করা আছে চ্যানেলে, আবার পোস্ট বলছি পোস্ট করা আছে, দেখে নেবে তোমরা অবশ্যই। মিস করবে না। ফরম্যাটে কিন্তু প্রচুর মার্কস থাকে। ফরম্যাটটা কিন্তু ঠিক হওয়া ভীষণ দরকার হয় ফরম্যাটটা, তাই একবার মানে ডেফিনেটলি এই ভিডিওটা তোমরা চেক করে নেবে। আজকে আমরা আলোচনা করব রিপোর্ট রাইটিং নিয়ে। তো প্রেসে আমি যেরকম বলেছিলাম যে 15 নম্বরে থাকে, রিপোর্ট রাইটিংও কিন্তু আমাদের 15 মার্কসে থাকে, এবং বাকিটা যায় হচ্ছে ট্রান্সলেশনে, এটার মধ্যে সবচেয়ে বেশি মার্কসটা থাকে। বাট যাই হোক, রিপোর্টের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, রিপোর্টের বিষয়ে আলোচনা এটাই, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এটা জানতে হবে যে রিপোর্টটা কিসের আসে, কিসের রিপোর্টের ব্যাপারে আমরা কথা বলছি। তো তোমরা সবাই জানো আমরা এখানে নিউজ পেপার রিপোর্টের ব্যাপারে কিন্তু আলোচনা করছি, তোমাদের নিউজ পেপার রিপোর্টটাই থাকে। তো একটা বেশ ফর্মাল ব্যাপার থাকে এর মধ্যে, একটা ফর্মাল টোন মেনটেন করতে হয়। তো কি করতে হয় না করতে হয় সেই ডিসকাশনই আজকের ভিডিওতে আমরা করতে চলেছি। তো চলো দেখি। তো এখানে যেমন ফার্স্ট পয়েন্টে বলছে, আমাদের ফার্স্ট জিনিস বলছে যেটা, যে হাউ টু রাইট আ গুড রিপোর্ট ইন ইংলিশ ডেসক্রিপটিভ পেপার, যে একটা ভালো করে একটা রিপোর্ট আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, তো প্রথমত তো আমরা টাস্কটাকে বোঝার চেষ্টা করি যে পারপাসটা কি। ঠিক আছে, এক্সপ্লেন দ্য পারপাস, অডিয়েন্স এন্ড টাইপ অফ রিপোর্ট রিকোয়ার্ড, যে তোমার যে রিকোয়ারমেন্টটা আছে, যে ফ্যাকচুয়াল রিপোর্ট কিনা, সার্ভে আছে কিনা, বা একটা আমরা যেমন ইভেন্ট বেসডই বেশি পাই, এক্সামিনেশন এটার উপরে বেশি ফোকাস করে, কোনো একটা ঘটনার জড়িত আহ মানে রিপোর্টই তোমাদেরকে দেবে। ঠিক আছে, খবরের কাগজে যেরকম খবর দেওয়া হয়, তো ইভেন্ট বেসড নিউজ গুলোই কভার করা হয়। যেমন এখন রিসেন্ট যেমন ফ্লাড সিচুয়েশন আমাদের বেঙ্গলে দেখা গেছিল মাঝে। তোমরা জানো প্রথমে তো পুজোর আগে সাউথ বেঙ্গল সাফার করেছে ভালোই, তারপর প্রচুর ওখানেও লোকজন মারা গেছে, ইনফ্যাক্ট অনেকজনের মৃত্যু হয়েছে। এবং তারপর খুব রিসেন্টলি পুজোর পরে আবার আমাদের নর্থ বেঙ্গলেও সেম সিচুয়েশন হয়েছে, এখানেও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একটা আইডিয়া করা যায় যে এটা কিন্তু এবছর একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু আবার এটা বলে দিচ্ছি যে ভীষণই আনপ্রেডিক্টেবল পেপার এটা। ঠিক আছে, এটা এটা কোনো গ্যারান্টি থাকে না কোথা থেকে কি আসবে, আনপ্রেডিক্টেবল আনসিন পেপার। তো কে দেবে, কোথা থেকে কি দেবে, আমরা কেউই কিছুই জানি না। তো একটা জাস্ট ধারণা করতে পারি যে কারেন্ট ইভেন্ট যেহেতু এটা, তো আশা করি একটা চান্স আছে ছোট হলেও। তো প্র্যাকটিস তোমরা করে যেতে পারো। বাট আবার যে আনসিন যেহেতু পেপার, তো আমরা বলতে পারছি না, গ্যারেন্টি নেই এটার কোনো। তো যেটাই হোক, যে রিপোর্টে আসুক, দেখো একটা ভালো যদি ফরম্যাট আমি মেনটেন করতে পারি, আমার কোয়েশ্চেন কি আছে ওটা দিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি জানি আমার ফরম্যাট কি আছে, এটা যদি আমি ফলো করে করতে পারি, তাহলে আমার কিন্তু যে কোয়েশ্চেনই দিক না কেন সেটা আমি ট্যাকল করে নিতে পারবো। আচ্ছা, আমরা সময় নিয়ে আলোচনা করছিলাম এর আগেও, যে আমি তোমাদের বলেছি যে 10 মিনিট মতো সময় দেবে প্রেসিতে। ঠিক আছে, এটা দেখো 1 ঘন্টার পেপার আমাদের, 50 মার্কসের। তো আমি মানে আমি একটা টেন্টেটিভলি তোমাদেরকে স্কেডিউল বলছি, 10 মিনিট তোমরা প্রেসিতে রাখো। তারপর আরো বাকি নেক্সট যে 15 মিনিটস আছে, তোমরা 15 to 20 মিনিটস ওটা দাও হচ্ছে রিপোর্টে। এবার কেন এটা বলছি, এটাই তোমাদের ফলো করতে হবে, এর কোনো বাধা ধরার নিয়ম নেই। তোমরা নিজেদের মতন করে এটা মোল্ড করে নেবে। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে প্রেসিতে সবচেয়ে কম সময় লাগবে, রিপোর্টে তার থেকে একটু বেশি লাগবে। ট্রান্সলেশনে আমার মনে হয়, আমার মতে একটু বেশি সময় লাগে স্টুডেন্টদের, বিকজ একটা ভাষা থেকে আরেকটা ভাষা তুমি একটা পড়ছো, তারপর সাথে সাথে ট্রান্সলেশন করছো, তো ওটার সময়টা একটু বেশি লাগবে। তো রিপোর্টে মোটামুটি 15 মিনিটে কিন্তু একটা ভালো রিপোর্ট নেমে যায়। তো এটা আমি তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি বললাম, তোমরা নিজেদের মতন করে এটাকে মোল্ড করতে পারো। নিজেরা যত প্র্যাকটিস করবে তোমরা তত বুঝতে পারবে যে তোমাদের কত সময় লাগবে। ঠিক আছে, এবার দেখো বলছে স্টুডেন্ট শুড রিড দ্য এক্সাম কোয়েশ্চেন কেয়ারফুলি এন্ড নোট, যে কি টপিক আছে, ওয়ার্ড লিমিট কি আছে, টোনটা কি বলছে, ফর্মাল না সেমি ফর্মাল, ফর্মালি বেশি বলা হয়, whether recommendation or suggestions are needed। দেখো, ডিরেক্ট তোমার রেকমেন্ডেশন বা সাজেশন কারো চাই না, জেনারেল রেকমেন্ডেশন দিতে পারো। যেমন তুমি আই সাজেস্ট, এটা তুমি লিখতে পারবে না, বা আই থিঙ্ক, এগুলো লেখা যায় না। ঠিক আছে,
তাহলে তুমি কিভাবে লেখা যেতে পারে যে দিস ক্যান বি ডান, দিস স্টেপস ক্যান বি টেকেন, তুমি এটাকে একটু ঘুরিয়ে বলতে পারো, ডিরেক্টলি না বলে তুমি এটাকে একটু প্যাসিভ ভয়েসে লিখতে পারো, নিজেকে না ঢুকিয়ে, নিজের মানে নিজেকে সাবজেক্ট হিসেবে না ঢুকিয়ে তুমি প্যাসিভ ফর্মে লিখতে পারো যদি দরকার পড়ে। আবার বলছি ওয়েদার যদি দরকার আছে তখনই, এটা কিন্তু কোনো গ্যারান্টি মানে ব্যাপার নেই যে দিতেই হবে, থাকলে প্রয়োজন পড়লে দেবে। তো টপিক সিচুয়েশন এগুলো তো তোমরা বুঝতেই পারছো, টোনটা ফর্মালি যাবে। ওয়ার্ড লিমিটের বিষয়ে একটা কথা বলে দিই। আহ দেখো কোয়েশ্চেন পেপারে তোমাদের ওয়ার্ড লিমিট অনেক সময় বলে দেয়, যদি বলে দিল তাহলে তো খুবই ভালো কথা, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। যদি ধরো লিখে দিয়েছো 150 ওয়ার্ডস, তাহলে তো একদম 150 মেনটেন করেই লিখতে হবে। কিন্তু ধরো আমি বলছি যেহেতু 15 নম্বরের একটা কোয়েশ্চেন, উম দেখা গেল কোনো ওয়ার্ড লিমিট আমাদের কোয়েশ্চেন পেপারে দেয়নি, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে চেষ্টা করবে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে এটাকে র্যাপ আপ করে দেওয়ার। এটা আমি একটা জেনারেল ওয়ার্ড লিমিট বললাম। 15 মার্কসের কোয়েশ্চেনে যদি এরকম 15 মার্কসের কোয়েশ্চেন থাকে তো জেনারেলি 200 থেকে 250 ওয়ার্ডস এর মধ্যে আনসার লিখতে হয়। এটা তখন করবে যদি পেপারে না থাকে, যদি দেওয়া থাকে 100 150 তখন, সরি 150 ওয়ার্ডস, তখন কিন্তু ওইটাই করতে হবে। ঠিক আছে, তখন এটা বলবেন না যে ম্যাম তো 200 থেকে 250 বলেছিল, না এটা আমি তোমাদের জেনারেলটা বললাম, যদি পেপারে মেনশন না করে, কোয়েশ্চেন পেপারে যদি মেনশন করে দেয় তখন সেটাই ফলো করবে। বেশিরভাগ সময় আমি দেখেছি কোয়েশ্চেন পেপারে থাকে না, তাই জন্য আমি এটা তোমাদের বলে দিলাম, তবে এটা মেনটেন করার একদম চেষ্টা করবে। ঠিক, এবার আসি হচ্ছে বলছে যে কিভাবে কি করবো। তো স্টেপ 2 তে কি করবো, দেখো স্টেপ 2 বলছে যে প্ল্যান বিফোর রাইটিং, তোমাকে প্ল্যান করতে হবে, প্রথম 5 মিনিট একটু প্ল্যান করবে যে কিভাবে কিভাবে আমি করব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যখন আমরা একটা রিপোর্ট রাইটিং লিখতে বসি, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টাইটেল। টাইটেল অথবা যেটাকে আমরা সাধারণ ভাষায় যখন আমরা খবরের কাগজ পড়ি যেটাকে আমরা হেডলাইন বলি, তুমি যখন কোনো খবরের কাগজ পড়ো তুমি ফার্স্ট জিনিস দেখবে, তুমি কি দেখো, হেডলাইন। সবসময় দেখবে আমাদের কাছে সময় থাকে না, আমরা অনেকে এরকম করে থাকি যে খুব তাড়াহুড়োয় আছি তো একবার জাস্ট ওই হেডলাইনটা একবার চোখ বুলিয়ে নি, পরে পড়ে নেবো ডিটেলস। তো হেডলাইনটা কিন্তু একটা খবরের বিষয়ে তোমাকে একটা ভালো রকম ইনফরমেশন দিয়ে দেয়, ওই দিনের কি ঘটনা সেটার বিষয়ে কিন্তু তুমি একটা হেডলাইন পড়েই ভালোভাবে বুঝতে পেরে যাবে যে আচ্ছা এই টপিকটা নিয়ে কথা হচ্ছে বা এই ঘটনা ঘটেছে। যেমন আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও, তো আমি লিখছি রোড অ্যাক্সিডেন্ট ইন মিরিক। ঠিক আছে, এটা হলো তোমার টপিক, রোড হেডলাইন, রোড অ্যাক্সিডেন্ট ইন মিরিক। তো এখানে আমি একটা কোলন দিলাম, কোলন দিয়ে আমি লিখছি 12 পিপল ইনজিওর্ড, 12 পিপল ইনজিওর্ড। তুমি যখন এটা পড়বে খবরটা, তুমি ন্যাচারালি একবার পড়েই বুঝে যাবে যে ও আচ্ছা মিরিকে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, 12 জন লোক, মানে 12 জন লোকের মানে আঘাত লেগেছে, চোট পেয়েছে। তো এটা কিন্তু তুমি পড়ে মোটামুটি বুঝতে পেরে গেলে যে খবরটা কিসের বিষয়ে। তার মানে টাইটেলটা কি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে প্রেসি, সরি রিপোর্ট রাইটিং এ। যেমন প্রেসিতে আমি বলেছিলাম যে টাইটেল দেবে একটা, কিন্তু ওখানে খুব ডিটেলসে দেবে না, কিন্তু এই রিপোর্ট রাইটিং এ মোটামুটি একটা তোমাকে আইডিয়া দিয়ে দিতে হয় কিসের বিষয়ে খবরটা। তাই জন্য এখানে যে তোমার হেডিংটা থাকবে সেটা কিন্তু একটু লম্বা হলেও হতে পারে, মানে 10টা ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবে। কারণ দেখো তুমি যদি একেবারেই না বোঝাও যে কিসের বিষয় খবরটা, তাহলে খবরের কাগজ খুলে হেডলাইনের আর তো গুরুত্বই থাকবে না, তাই না? খবরের কাগজে আমরা তো হেডলাইনটা খুঁজি সবসময়। তাই জন্য সবসময় চেষ্টা করবে যে এইটাকে 10টা ওয়ার্ডের মধ্যে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেওয়া যে আমি কিসের বিষয়ে লিখছি। তো এরকম যদি থাকে রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, হয়ে গেল টাইটেল। নেক্সট আসছে ইন্ট্রোডাকশনে। এবার ইন্ট্রোডাকশনে কি হয় আমি বলছি ওটা, তারপর বডি থাকবে, তারপর কনক্লুশন থাকবে, যেটা জেনারেলি থেকে থাকে। তারপর বলছে কি ডিসাইড করে নাও 3 থেকে 4টে পয়েন্টস টু ইনক্লুড আন্ডার ইচ সেকশন। আচ্ছা 3 থেকে 4টে লিখেছে, টাইটেলটা তো আলাদা গেল। ইন্ট্রোডাকশনে 2 থেকে 3 লাইন রাখবে, 3 থেকে 4-এ আমরা যাই না, 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করে দিই। বডিটা একটু বেশি থাকে, বডির সময় মানে বডিতে অনেক সময় 5 থেকে 6 লাইনও থাকতে পারে। ঠিক আছে, বডিটা একটু কিন্তু ডিটেলসে হয়। কনক্লুশনও তুমি আবার সেই 3 থেকে 5 লাইনের মধ্যে লিখে দিতে পারো, বা 3 থেকে 4 লাইনও তুমি করতে পারো। তো মোটামুটি কত কিছু কিছু পয়েন্টস তোমরা রেডি রাখবে। আর কি করবে, সিকোয়েন্স পয়েন্টস লজিক্যালি, একটা ক্রোনোলজি রাখবে যে ঘটনাটা কোথায় হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে, এই যে সময়, এই যে ক্রোনোলজিটা, ওয়ের, ওয়েন। ঠিক আছে, এই ব্যাপারটাকে কিন্তু, তাতে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু সাজিয়ে লিখতে হবে। এটা কি করে পারবে, যত প্র্যাকটিস করবে তত বেশি এটা আইডিয়া হবে। তারপর নেক্সট বলছে দেখো, এবার রাইট আ ক্লিয়ার টাইটেল অ্যান্ড ইন্ট্রোডাকশন স্টেপ 3 তে। ধরো এবার তুমি টাইটেল লিখছো, ঠিক আছে, তোমার টাইটেল হয়ে গেল, হেডলাইন তুমি লিখে নিলে, এর নিচে সাইডে ঠিক টাইটেলটা লিখবে তার থেকে একটু স্পেস ছেড়ে এখানে তুমি
বাই লাইনটা লিখতে পারো। বাই লাইন মানে কে খবরটা রিপোর্ট করছে। তো বাই, আমরা অনেক সময় স্টাফ রিপোর্টার লিখে থাকি, অনেক সময় স্টাফ রিপোর্টার লিখে থাকি, বা যদি তুমি স্টাফ রিপোর্টার না লিখতে চাও তাহলে বা এবিসি, বাই এবিসি, অথবা এক্স ওয়াই জি। দেখো এখানে আমি একটা জিনিস বলে দিই, নিজেদের নাম পেপারে কোথাও দেবে না, ঠিক আছে? যখন তুমি পেপারটা লিখছো, সেটা কিন্তু একটা মনে রাখবে, মেন্সের পেপার ভেতরে যেন তোমার নাম কোথাও এখানে না থাকে। তুমি বাই স্টাফ রিপোর্টার লেখো, না হলে এক্স ওয়াই জি অ্যাননিমাস করে দাও, কিন্তু নিজের নাম কোনোভাবেই যেন এখানে প্রকাশিত না পায়, ঠিক আছে? তো করলে এটা বাইলাইন হয়ে গেল। ঠিক তারপর এই যে এই অ্যালাইনমেন্টটা ফলো করে পেপারে একদম কর্নারে চলে যাবে, দিয়ে জায়গার নাম লিখবে। তো ধরো তুমি মিরিকে, যেমন আমি লিখলাম ঘটনাটা, তো মিরিক লিখে দিলে, হলো। এবার ঘটনা ধরো, তারিখ আজকে কথার কথা বলছি অক্টোবর 14 তারিখ, তো তুমি অক্টোবর 14 লিখে দিয়ে এবার কোলন দিয়ে এবার এখান থেকেই কিন্তু খবরটা শুরু করে দেবে। মানে আর কোনো স্পেস দেওয়া দেওয়ার গল্প নেই, ঠিক কোলনটা দিয়ে তারপরে দিয়ে এবার তারপর থেকে নিচের লাইন থেকে পরপর পরপর করে লিখতে থাকবে, ঠিক আছে? এটা মোটামুটি একটা আমাদের ফরম্যাট। টাইটেল মাঝখানটায় যেন থাকে। আর একটা জিনিস, সবসময় টাইটেল লিখলে বাবা ওটাকে আন্ডারলাইন করে দেবে। টাইটেল আন্ডারলাইন করলে, খবরের কাগজে আন্ডারলাইন করা থাকে না আমি জানি, কিন্তু আন্ডারলাইন তুমি খাতায় করবে, কারণ ওটা একটা প্রমিনেন্স আসে, দেখতে ভালো লাগে, ওটা একটা চোখে পড়ে, ঠিক? তারপর দেখো কি বলছে, ইট শুড বি শর্ট অ্যান্ড ইনফরমেটিভ। টাইটেল কিন্তু শর্ট এবং ইনফরমেটিভ। শর্ট বলতে আবার সেই কথাই, যে 10টা ওয়ার্ডের মধ্যে লিখে রাখবে। খুব ছোট করবে না, 10টা ওয়ার্ড মানে সরি, খুব বড় করবে না, কিন্তু 10টা ওয়ার্ডের মধ্যে যেন তুমি বুঝাতে পারো যে তোমার খবরটা কিসের ব্যাপার, মানে ব্যাপারে সবাই যেন বুঝতে পারে, এটা যেন বোঝানো, মানে তোমার মধ্যে ইন্টেনশন থাকে যে না আমি বুঝিয়ে দেবো একবারে যে ওরা কি বলতে চাইছে, ঠিক আছে? তো সেটাই 10টা ওয়ার্ডের মধ্যে রাখবে। নেক্সট হচ্ছে, এবার আমরা শুরু করব, ধরো এটা এরকম, ওখানে একটা এক্সাম্পল দিতে, রিপোর্ট অন অ্যানুয়াল স্পোর্টস ডে। এরকম টাইপের তুমি যেরকম তোমার টপিক থাকবে সেভাবে একটা লিখবে। এবার বলছি, ইন্ট্রোডাকশন মাস্ট ইনক্লুড কি, পারপাস অফ দ্য রিপোর্ট, যে কিসের ব্যাপারে কথা বলতে চাইছি আমরা, ঠিক আছে? খবরটা কিসের বিষয়ে। তারপর ডেট, প্লেস দেবে, ইভেন্ট, যতগুলো লোক ইনভলভ আছে তাদের কথাগুলো লিখবে। আর রিজন অ্যান্ড কনটেক্সট অফ রাইটিং, যে কি করছো, এটা কি ইনফর্ম করছো। জেনারেলি ইনফর্ম নিয়েই থাকে বেশিরভাগ সময়, রিভিউ সাজেশন এগুলো কমই থাকে, যদি থাকে সেই হিসেবে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। ঠিক, তো যেটাই থাকুক না কেন, দেখো আমাকে স্ট্রাকচারটা মোটামুটি ধ্যান রাখতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে যে আমার স্ট্রাকচার ঠিক আছে কিনা, আমার ফরম্যাট ঠিক আছে কিনা। যদি আমার ফরম্যাট থাকে ভালো, মানে একদম প্রপার ফরম্যাটে লিখি, ওখান থেকেও একটা মার্কস চলে আসে। তো এইসব জিনিসের খেয়াল করতে পারলে কিন্তু যথেষ্ট স্কোরিং একটা জিনিস। তবে প্র্যাকটিস করতে হবে বাড়িতে প্রচুর ভাবে, কিন্তু বেশ স্কোরিং জায়গা একটা। তো তারপর যখন শুরু করবে, ইন্ট্রোডাকশন যেভাবে বললাম আমি, 2-3টে লাইন লিখবে। তারপর বডিতে চলে যাবে, বডিতে 3 থেকে 4 বলবো না, 5 থেকে 6 লাইনও লিখতে পারো, বড় করতে পারো, ডিপেন্ডস অন ইয়োর ওয়ার্ড লিমিট। যদি দিয়ে থাকে 150 বললে তত লেখা যাবে না, তোমাকে দেখে নিয়ে করতে হবে ওটা, তাই তো? দিয়ে তারপর তুমি কনক্লুশনে চলে আসবে, শেষে কনক্লুশনে তুমি সাজেশন যেগুলো দেওয়ার থাকে, বা গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, এগুলো তুমি লিখতে পারো হচ্ছে সাজেশনে পার্টে। আচ্ছা, এই সংক্রান্ত যখন আমরা আলোচনা করছি, একটা ছোট্ট তোমাদের ইনফরমেশন আবার দিয়ে দিই, যে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে মেন্সের ব্যাচ শুরু হচ্ছে, এবং ভর্তি হতে চলেছে। প্রথম 40 জন ছাত্রছাত্রীর জন্য অফার রয়েছে 40%, তো তাদের জন্য ছাড় রয়েছে। আমাদের মানে স্পেশালিটি এটাই, বৈশিষ্ট্য এটাই, যে আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস হয়। তোমাদের যেটা মানে সুটেবল মনে হবে সেটাই তোমরা জয়েন করতে পারো। আমাদের কিন্তু টপিক ওয়াইজ ক্লাস হয়, বিষয় ভিত্তিক ক্লাস হয়, সাবজেক্ট ওয়াইজও ক্লাস হয় আমাদের। তো টিচার স্পেসিফিক আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। সমস্ত বিষয়ের জন্য সিলেবাস ভিত্তিক ক্লাস হবে, তোমরা সিলেবাস অনুযায়ী ক্লাস পেয়ে যাবে। ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করি, এবং এখানে কিন্তু টপিক ওয়াইজ মক টেস্টও নেওয়া হয়, ঠিক আছে? অফার চলবে আগামী 29শে অক্টোবর অবধি, এবং খুব একটা সময় নেই, দেখতেই পাচ্ছ। যদি তোমরা ইন্টারেস্টে থাকো, দেখো খুব ভালো একটি অফার। দেখো যে কোনো পরীক্ষার জন্য আমাদের কিন্তু একটা সাপোর্টের প্রয়োজন পড়েই, তাই জন্য বলবো যে খুব একটা দেরি না করে তোমরা কিন্তু এনরোল করতে পারো, কারণ এটা খুবই সুন্দর একটি অফার আমাদের ইনস্টিটিউট থেকে প্রোভাইড করা হচ্ছে। যদি ইন্টারেস্টেড থাকো, ডেফিনেটলি এই নাম্বারে কল করে আরো ইনফরমেশন কালেক্ট করতে পারো, রেজিস্টার করো নিজেকে। আর যদি ফিজিক্যালি ভিজিট করতে চাও ইনস্টিটিউটকে, তাহলে আমাদের ইনস্টিটিউটের লোকেশন কিন্তু অপোজিট শিলিগুড়ি কলেজ, গেট নাম্বার 1, কলেজ পাড়া, শিলিগুড়ি। চলো এবার নেক্সটে যাই, যে এবার বলছে যে টাইটেল হয়ে গেল, ইন্ট্রোডাকশন হয়ে গেল, এবার মেইন বডিতে আসছে। এবার বলছে 2-3টে প্যারাগ্রাফের মধ্যে আমি রাখবো। সাব হেডিংস থাকে না, দরকার পড়ে না। যদি 2-3টে প্যারাগ্রাফের মধ্যে, এখানে প্যারাগ্রাফটা আমি বলবো বেশি বড়, 3টে তো যত দরকার পড়ে না, আমরা পারবো না তো, ওয়ার্ড লিমিটের একটা ব্যাপার থাকে। তো 2টো প্যারাগ্রাফ তোমরা করতেই পারো, 2টো প্যারার মধ্যে শেষ করতেই পারো, ঠিক আছে? আর 5-6টা লাইন বলেছি আমি, 5-6 লাইনের থেকে যদি বেশিও হয়, তোমার ওয়ার্ড লিমিট যদি থাকে ধরো 200 থেকে 250, তুমি সেই হিসেবে তোমার
প্যারাগ্রাফ গুলোকে ডিভাইড করে নাম্বার অফ ওয়ার্ডস সেপারেট করে করতেই পারো তোমরা 200, কিন্তু এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার ওয়ার্ড লিমিট কোনোভাবেই যেন পার না হয়। ঠিক আছে, বডিটা একটু কিন্তু দেখো এটা কিন্তু ডিটেইলড হবে, কারণ এটার মধ্যেই পুরো ইনফরমেশন আছে, যে ঘটনার বিষয়ে লেখো না কেন এই বডির মধ্যেই সেটার বিষয়ে আলোচনাটা তোমাকে এখানে করতে হবে, তাই জন্য এটা কিন্তু একটু ডিটেলসই থাকে। এবার কন্টেন্ট বলছে কি থাকবে, ফ্যাকচুয়াল ডিটেলস থাকবে, যদি যেটা ঘটনা ঘটেছে, সিকোয়েন্স অফ দ্য ইভেন্টস থাকবে, অ্যানালাইজ করতে হবে ইস্যুটাকে, কি হয়েছে কেন হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে কেন হয়েছে, রাস্তার কি ক্ষতি হয়েছে। ঠিক আছে, ধরো আমি বলছি NH10 যেমন এবার খুব এফেক্টেড হয়েছে, তো কেন হয়েছে, গভর্নমেন্ট কি করতে পারে, এইসব নিয়ে তোমাকে এবার এখানে গভর্নমেন্ট কি করতে হবে এখানে লিখবে না, বাট কেন রিজন গুলোকে তোমাকে এখানে লিখতে হবে। যা যা ফ্যাক্টস আছে, কি বৃত্তান্ত, কি ফ্যাকচুয়াল ডেটা যদি কিছু জেনে থাকো টপিকটার বিষয়ে, ওগুলো এখানটায় দেবে। এভিডেন্স দেবে, এক্সাম্পলস, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তাটায় হয়েছে, তুমি জানো যে ওইখানে আরো 2 মাস আগে আরেকটা ঘটনা ঘটেছিল, তুমি সেখানে ওটাও দিয়ে দিলে এখানটাতে, যে সিমিলার অ্যাক্সিডেন্ট হ্যাড টেকেন প্লেস ফিউ মান্থস ব্যাক, এরকম এরকম করে তুমি আরো এটার মধ্যে অ্যাড করতে পারো। আর কি বলছে, সিম্পল কানেক্টরস ইউজ করতে পারো, যেমন বলছে কি ফার্স্টলি, দেন, মোর ওভার, হাউ এভার, দেয়ারফর, এগুলো অ্যাড করলে আমাদের রিপোর্ট কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। একটা বলে না মার্কস পাওয়ার একটা জায়গা থাকে, যে আচ্ছা কানেক্টরস ইউজ করে জিনিসটাকে কিন্তু দেখতে আরো তুমি সুন্দর করতে পারো। ঠিক আছে, এগুলো তোমরা বডিতে করবে যখন তোমরা বডিটা ডিটেলসে লিখবে। নেক্সট আসি, এবার বলছে পলিশড একটা কনক্লুশন দেবে। পলিশ কনক্লুশন, কনক্লুশন খুব বড় হয় না কোনো সময়, কনক্লুশন ভীষণ ছোট একটা জিনিস হয়, 5 থেকে 6 লাইনের মধ্যে এটাকে শেষ করে দিও। কারণ যখন বডিটা মানে কি হয় জেনারেলি, যে এটা এটা অনেকটা স্পেস খেয়ে ফেলে। ঠিক আছে, এটা অনেকগুলো ওয়ার্ডস তোমার খেয়েই নেবে, বিকজ তুমি এটার মধ্যে খুব ডিটেইলড একটা ডেসক্রিপশন দিচ্ছ ঘটনাটা, তো সেক্ষেত্রে তোমার কাছে খুব একটা বেশি তখন ওয়ার্ডস বেঁচে থাকবে না কনক্লুশন লেখার জন্য। তো কনক্লুশনটাকে ভীষণ ক্রিস্প রাখবে, শর্ট রাখবে এবং টু দ্য পয়েন্ট রাখবে, ভালো সুন্দর রাখবে। তো এবার ফাইনাল প্যারাগ্রাফে তুমি সামারাইজ করে দিলে ঘটনাটা কি কি যেটা হয়েছে তুমি বুঝতে, মোটামুটি ওটা একটা একটা লাইনে লিখে নিয়ে, তারপর রেকমেন্ডেশন যদি থাকে কিছু, বা যদি গভর্নমেন্ট ধরো কোনো সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কিছু করা হচ্ছে, এগুলো তুমি এখানটায় লিখে দিতে পারো। আর পুরোটাই কি বলছে, মেনটেন আ ফর্মাল টোন, যেভাবেই হোক একটা কিন্তু ভীষণ ফর্মাল টোন মেনটেন করবে। এবং কোনোভাবে, আমি আবারও বলছি, পার্সোনাল কমেন্টস, ওপিনিয়ন্স এগুলো কিন্তু দেওয়া যাবে না, পার্সোনাল ভিউজ কিছু দিতে পারবে না। ঠিক আছে, এবার চলো লাস্টে যাই, স্টেপ 6 কি বলছে, স্টেপ 6 বলছে যে এবার রিভিউ করব, এডিট করব, পুরো ফরম্যাটটাকে দেখবো যে ঠিক আছে কিনা। আমার রিপোর্ট লেখা হয়ে গেল, এবার আমি পুরোটা চেক করে নেব যে কোনো ক্লিয়ারলি গ্রামার আছে কি, মানে আমার ক্ল্যারিটি আছে কিনা লেখায়, রিপিট করছি না তো, বেশি লাইন রিপিট করতে যাবে না, যেটা লিখছো একবারই একবারই শেষ করবে। ঠিক আছে, তারপর দেখবে যে স্পেলিং এরর করছো কিনা। আমি বারবার করে বলি, দেখো স্পেলিং জিনিসটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের পেপারে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যায়। এখানে যদি তুমি কিছু ভুল করে থাকো, তাহলে এক্সামিনারের একটা খুব ভালো জায়গা পেয়ে যাবে সে মার্কস কেটে দেওয়ার। এবং কি ব্যাপার বলো তো, যখন একটা তুমি কম্পিটিশনে আছো না, কম্পিটিটিভ এক্সামে কিন্তু জায়গা খোঁজা হয় যে কিভাবে তোমার মার্কস কাটবো, সেখানে কিন্তু তোমাকে স্কোপ দেওয়া হবে না। তো তুমি যদি স্পেলিং এরর করো, গ্রামাটিক্যাল এরর করো একটা ল্যাঙ্গুয়েজের পেপারে, সেখানে কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, গ্রামারের ক্ষেত্রে যেমন প্রথমেই আমি কথা বলে নিচ্ছি টেন্সে, দেখো খবরের কাগজের ব্যাপারে কথা হচ্ছে, কোন একটা নিউজ হচ্ছে, তুমি নিউজকে রিপোর্ট করছো, তাই জন্য সেটা কিন্তু পাস্ট টেন্সেই থাকবে, ইভেন্টটা কিন্তু পুরোপুরি পাস্ট টেন্সে লিখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, কারণ ঘটনা কি হয় খবরের কাগজে, তুমি কি হয়, আগের দিনে ঘটে যাওয়া খবরটা তুমি পরের দিন জানতে পারছো, তো সেক্ষেত্রে কি হবে, পুরো পাস্টের ঘটনাটাই তুমি আজকে মানে দেখতে পাচ্ছ পেপারে, তো তুমি যখন পাস্টের ঘটনা রিপোর্ট করছো, তো সেটা কিন্তু পাস্ট টেন্সেই হবে। ঠিক আছে, যদি রেকমেন্ডেশন থাকে গভর্নমেন্টকে আগামীতে কি করতে, ওগুলো ফিউচার টেন্সে না লিখলে, কিন্তু যদি ইনসিডেন্টটা লিখছো, ইভেন্টটা যেটা হবে ওটা কিন্তু পাস্টেই হবে, যেটা ঘটনা ঘটে গেছে। বোঝা গেছে? তো এটা একটু খেয়াল রাখবে। তারপর বলছি গ্রামার বলতে কনজাংশন, তোমাদের আমি বলেছি যখন অ্যান্ড, বাট, বিকজ, এগুলো সব কখন কিভাবে ইউজ করতে হয় এগুলো দেখে নেবে। তারপর আর্টিকেলস যেন ঠিকঠাক থাকে, এগুলো সব একটু ভালো করে চেক করে নেবে। লজিক্যাল ফ্লো বিটুইন সেকশনস, জিনিসটা যেন একটা ফ্লো মেনটেন হয়, শুরুটা একভাবে করলে, খবরটার একটু কথা বলে তারপরে তার ডিটেলস দিলে, মানে এই যে পরপর পরপর জিনিসটা যেন একটা ফ্লো মেনটেন করো। এবং চেষ্টা করবে রিপিট যেন একদমই না করা, যখন তুমি কিছু লিখছো একদম যেন সেটার মধ্যে রেপিটেটিভ কিছু না থাকে। ঠিক আছে, একভাবে যাবে, কোনোভাবে বেশি কিছু করতে যাবে না, একদম হালকা করে, মানে একটার পর একটার পর একটা জিনিসটাকে গুছিয়ে লিখে দেবে, কিছু বারবার বারবার করে রিপিট করতে যাবে না। প্রপার ফরম্যাটিং, টাইটেলকে আন্ডারলাইন করবে, প্যারাগ্রাফ গুলোকে সেপারেট করে দেবে। প্যারাগ্রাফ সেপারেট করার নিয়ম আমি বলে দিচ্ছি, ধরো এভাবে তোমার লাইন্স যাচ্ছে, অনেকের হ্যাবিট এখান থেকে মাঝখান থেকে, যেখানে লাইন এন্ড হয় ওখান থেকে করছে, করবে না, দরকার নেই, যেখানে শেষ হচ্ছে একটা লাইন ছাড়ো মাঝখানে, আবার
কর্নার থেকে স্টার্ট করো। ঠিক আছে? মানে তোমার এটা যদি মার্জিন হয় এরকম এরকম করে লিখছো, তো আবার একটু স্পেস দিয়ে নেক্সট প্যারাগ্রাফ এভাবে চেঞ্জ করো, মাঝখান থেকে লেখার দরকার নেই। ঠিক আছে? এভাবে চেঞ্জ করবে না। আর কি বলছো, অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি। ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি আর অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ বলতে যেটা তোমার নির্দিষ্ট রিপোর্ট, সেটার যে অবজেক্টিভটা সেটা যেন পারপাসটা বোঝা যায়, এবং তোমার ফ্যাক্ট যেন ঠিকঠাক থাকে, তুমি উল্টোপাল্টা তথ্য দেবে না। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলে রাখি, যখন আমরা রিপোর্টও লিখি আমরা ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখি। দেখো, খবরের কাগজ কিন্তু একটা মূর্খ লোকও পড়বে, অর্ধশিক্ষিত লোকও পড়বে, এবং উচ্চশিক্ষিত লোকও পড়বে। এবার ব্যাপারটা এটাই হয়ে যায় যে খবরের কাগজে কিন্তু কোনো মার্জিন নেই যে খালি পড়াশোনা জানা খুব এডুকেটেড লোকেরাই আসছে পড়তে। তাই জন্য তোমাকে কিন্তু রিপোর্ট যখন তুমি লিখবে, তোমাকে কিন্তু সিম্পলি লিখতে হবে। কারণ তোমাকে সবার জন্য করতে হবে, ওটা সার্বজনীন, যে সবার জন্য আমি এমন কিছু মানে লিখছি, বা এমন ভাবে লিখছি যে সবাই যেন পড়ে বুঝতে পারে। তাই না? খবরের কাগজ দেখবে সবাই পড়ে, তো সেটার জন্যই কিন্তু সেইভাবেই লেখা। তো ল্যাঙ্গুয়েজ যেন সিম্পল হয়, খুব একটা ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, বিশাল ভারী ভোক্যাবুলারি ইউজ করবে না, তাতে লোকে পড়ে কিছুই বুঝবে না। তোমাকে আলটিমেটলি খবর পৌঁছাতে হবে লোকের কাছে, তাই জন্য ভাষা যেন খুব সিম্পল থাকে, ভোক্যাবুলারি যেন ভীষণ সিম্পল থাকে। একটা ফরম্যাটের ব্যাপারে আরেকটা এখানে লাস্ট টেবিল দেওয়া আছে, দেখে নাও কি থাকে। দেখো, একটা টাইটেল যেমন রয়েছে, টাইটেল শুরুতে থাকবে, টাইটেল কনসাইজ থাকবে, রেলিভেন্ট থাকবে, টু দ্য পয়েন্ট থাকবে। বাইলাইন যেরকম আমি বললাম, বাই স্টাফ রিপোর্টার XYZ, কখনো নিজের নাম তোমরা এখানে দেবে না, তোমার যেন পরিচয় বা আইডেন্টিটি এখানে কোনোভাবেই না আসে, যেটা দেখে নেবে। ইন্ট্রোডাকশনে পারপাস, টাইম, প্লেস, মেন ইভেন্ট কি হয়েছে এটুকু দেবে। বডিতে এবার ডিটেলস দেবে যে কি হয়েছে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা যেটাই খবর, যে রিলেটেড নিউজ থাকবে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। স্ট্যাটিস্টিক্স থাকবে, যেগুলো মানে কি হয়েছে, যদি কোনো ওখানে কোনো উইটনেস থেকে থাকে যে ঘটনাটা দেখতে পেয়েছে, সে কি বলেছে, এগুলো সব বডিতে থাকে। কনক্লুশনে কি হয়, রেজাল্ট থাকে, সাজেশনস এবং আউটকাম। এবং ধরো গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিচ্ছে বা নেওয়ার প্ল্যান করছে, কোনো স্কিম অ্যানাউন্স করবে সেটা রিলেটেড, বা কোনো কিছু করার চেষ্টা করে, তখন সেগুলো কিন্তু কনক্লুশনে চলে আসবে। দেখো, রিপোর্টের ক্ষেত্রেও আমি একই জিনিস বলবো, যে PYQs দিয়ে যাবে। খুবই একটা প্র্যাকটিসের জিনিস, এমন না যে খুব একটা ডিফিকাল্ট, কিন্তু এই 10 বছরের প্র্যাকটিস তুমি যদি করে নাও PYQ 10 বছরের, তাহলে কিন্তু যথেষ্ট ভালো একটা হোল্ড চলে আসবে। ঠিক আছে? পাস পেপার গুলো তোলো, ওখান থেকে কোয়েশ্চেন গুলো নিয়ে প্র্যাকটিস করো, যথেষ্ট ভালো ভালো কোয়েশ্চেন্স আছে ওখানে, ওগুলো করলেই মোর দ্যান ইনাফ। শুরুতে একটু প্রবলেম হবে স্ট্রাকচারটা বুঝতে, কিন্তু যত প্র্যাকটিস করবে তত ক্ল্যারিটি পাবে। লাস্ট মিনিটে গিয়ে কিন্তু এটাকে সলভ করতে পারবে না। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যে এই ফরম্যাটটা কিন্তু যেন কোনোভাবেই ভুল না হয়। ফরম্যাটটা কিন্তু প্রচুর মার্কস ক্যারি করে, এটা ভুল হয়ে গেলে কিন্তু নাম্বার চলে যাবে। ঠিক আছে? খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমরা আরেকটি ভিডিওতে ট্রান্সলেশনের বিষয়ে কথা বলবো, আমি বলবো তোমাদের কি করে ট্রান্সলেশন করতে হয়। তোমাদের যদি আরো কিছু হেল্প দরকার, কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করে জানাবে যে তোমরা কি সংক্রান্ত ভিডিও চাও। খুব ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এবং আমি আশা করছি যে কিছুটা হলে আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। আর আগামীতে আরো চেষ্টা করবো যেন তোমাদের যা যা কনফিউশন আছে ইংলিশ নিয়ে, সেগুলো আমরা ক্লিয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে, ভালো করে পড়বে। হ্যাপি লার্নিং।